ইসলামাবাদে দ্বিতীয় দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। যুদ্ধ শেষ করতে পাল্টাপাল্টি শর্ত, লেবাননে আগ্রাসন কমানোর নিশ্চয়তা, হরমুজ ইস্যুতে হয়নি সমঝোতা। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের কার্যকারিতা হারিয়েছে ২০টি। গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকার অভিযোগ তুলে ক্ষুব্ধ বিরোধী দল। তড়িঘড়ির কারণে এই সংকট বলছেন বিশেষজ্ঞ। হাম সংক্রমণে আরও ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৫০-র বেশি। সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়াই জটিলতা। সারা দেশে টিকাদান শুরু ২০ এপ্রিল, আগে নেওয়া থাকলেও দিতে হবে ভ্যাকসিন। পানির নিচে কৃষকের স্বপ্ন, কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জে ডুবে গেছে শত শত হেক্টর জমির ফসল। নিষ্কাশনের পথ না থাকায় বিপাকে চাষি। স্লুইস গেট স্থাপন ও খাল পুনর্খননের দাবি। এবং টেলিকম নীতিমালায় সংশোধন আনছে সরকার। ইন্টারনেট সংযোগে একক সুযোগ চান ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যবসা সুরক্ষার দাবি, যৌক্তিক সংস্কারের পক্ষে মোবাইল অপারেটর। ভোরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। দ্বিতীয় দিনে গড়িয়েছে ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বৈঠকের প্রথম ধাপে লেবাননে আগ্রাসন কমানোর নিশ্চয়তা এলেও হরমুজ ইস্যুতে এখনও সমঝোতায় আসেনি দুই দেশ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ফল যাই হোক জয় যুক্তরাষ্ট্রেরই হবে। এদিকে লেবাননের সঙ্গে সত্যিকারের শান্তি চুক্তি চান বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আলোচনার মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। সূত্র বলছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একাধিক বৈঠক, রাতের খাবার এবং পরবর্তী সময়ে নথি ও খসড়া বিনিময় হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ যুক্তরাষ্ট্র ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, হরমুজ ইস্যুতে এখনও সমঝোতায় আসেনি দুই পক্ষ। তবে লেবাননে হামলা কমানোর বিষয়ে তেহরান নিশ্চয়তা পেয়েছে বলে জানা গেছে। আলোচনার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে মন্তব্য করে বলেন, আলোচনার ফল যাই হোক জয় হবে যুক্তরাষ্ট্রেরই। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে দুর্বল করেছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার প্রক্রিয়াও চলছে। এছাড়াও চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। We win regardless. We've defeated them militarily. Whether we make a deal or not makes no difference to me. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানেরও সমালোচনা করেন তিনি। পাশাপাশি লেবাননের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও কঠোর শর্ত আরোপ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্র করার মাধ্যমে বৈরুতের সঙ্গে একটি সত্যিকারের শান্তি চুক্তি চায় তেল আবিব বলে উল্লেখ করেন তিনি। মার্কিন সেন্টকম দাবি করেছে, নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে দুটি যুদ্ধজাহাজ অতিক্রম করেছে। তবে ইরান তা সরাসরি অস্বীকার করে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রণালীতে কোনো সামরিক জাহাজ প্রবেশ করলে তার কঠোর জবাব দেওয়া হবে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বিভিন্ন এলাকায় একাধিক আক্রমণেরও খবর এসেছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় সমাধান না এলে তেহরানকে ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলে জানান তিনি। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেয়াই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্তর্জাতিক এই জলপথ ইরান বন্ধ করে রাখলেও তা খুব শিগগিরই উন্মুক্ত করা হবে। এক্ষেত্রে তেহরানের সহযোগিতা ওয়াশিংটন তোয়াক্কা করছে না বলে মন্তব্য তার। But that'll be open. We're going to be, or the Strait as they call it, and I think it's going to go pretty quickly.
And if it doesn't, we'll be able to finish it off one way. ইরানের সাথে সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্প। তিনি জানান, আলোচনার পুরোটাই নির্ভর করছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উপর। দেশটির সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। No nuclear weapon, number one. You know, I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানের সঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত আলোচনার কঠোর সমালোচনা করেন। বলেন, বিভিন্ন মার্কিন প্রেসিডেন্টের সাথে ইরান শুধু আলোচনা করে সময় নষ্ট করেছে, তবে তার প্রশাসন সেই পথে হাঁটবে না। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার হাম প্রসঙ্গ। কমছে না হামের সংক্রমণ। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর। নতুন করে ভর্তি করা হয়েছে আরও 968 জনকে। উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। সারা দেশে শুরু হবে 20 এপ্রিল। অসুস্থ না হলে আগে টিকা নেওয়া থাকলেও 6 থেকে 59 মাসের সব শিশুদের টিকা নেওয়ার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশেষজ্ঞরা বলছেন, ক্যাম্পেইন সফল হলে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে 1 থেকে 1.5 মাস। আরও জানাচ্ছেন মনির হোসাইন। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে এবং 20 এপ্রিল সারা দেশে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সফল হলে কমতে পারে হামের প্রাদুর্ভাব। মানব শরীরে টিকার প্রতিক্রিয়া শুরু হতে সময় লাগে 15 দিন থেকে 1 মাস। একথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সে হিসেবে টিকা কার্যক্রম সফল হলে আক্রান্তের সংখ্যা কমতে সময় লাগতে পারে 1 মাস। যখনই কোনো টিকা দিচ্ছেন, এক সেল অ্যান্টিবডি তৈরি করছে, আরেক সেল মেমোরি হিসাবে স্টকে হয়ে গেল। ওই মেমোরি সিলটা করবে কি, দ্বিতীয় যখন আপনি টিকা দিচ্ছেন অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু তখন দ্বিতীয় টিকা দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়ার পর কিন্তু অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে না। সুতরাং 1 মাস টাইমের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় অ্যাকশন। রোগীর সংখ্যা কমে আসবে 1 মাসের মাথায়, তবে মৃত্যুর সংখ্যা কমতে আমাদের আরও 1 মাস অপেক্ষা করতে হবে। কারণ এখন যারা ইতিমধ্যেই খুব খারাপ অবস্থায় পৌঁছেছে, হাসপাতালে আছে বা হাসপাতালের বাইরে আছে, তাদেরকে সেবা দিয়ে সুস্থ করা এবং নতুন যে গুরুতর রোগীর সংখ্যা সেটা ধীরে ধীরে কমে আসবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা নেয়া শিশুদের চলতি বছর জুনে আবার বুস্টার ডোজ নেয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একটা টিকায় আংশিক প্রতিরোধ ক্ষমতা হয়, 2টো টিকা হলে সেটা পরিপূর্ণ, এমনকি শতকরা 100% প্রতিরোধ ক্ষমতা অর্জন হয়। তো এখন যে জরুরি টিকাগুলো হচ্ছে, জুন মাস থেকে সম্ভবত আবার গণটিকা দেওয়া শুরু হবে, তখন এরাও কিন্তু টিকা দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগে হামের টিকা নেয়া থাকলেও 6 মাস থেকে 59 মাসের সব শিশুদের হামের টিকা নিতে হবে। তবে যাদের জ্বর কিংবা হাসপাতালে ভর্তি, তাদের অসুস্থ অবস্থায় টিকা নেওয়া যাবে না। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাম সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই অনেক শিশুকে বাড়ি নিয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে বলে জানান চিকিৎসক। স্বাস্থ্য সচিব জানান, দেশে এখন টিকার কোনো সংকট নেই। 9 মাসের শিশু জাহিন গত 4 এপ্রিল থেকে রাজধানীর শিশু হাসপাতালের একটি শয্যায় এখন তার ঠিকানা। শরীরে লালচে র্যাশ আর তীব্র জ্বরের সঙ্গে লড়ছে এই ছোট্ট প্রাণ। হামের টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই ভাইরাসটি হানা দিয়েছে তার শরীরে। জাহিন একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখন ভয়াবহ। প্রতিদিনই হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে শিশুরা। এতে অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। হঠাৎ দেখি হালকা করে র্যাশ আসছে বৃহস্পতিবার দিনেই, পরে বৃহস্পতিবার রাতে চিটাং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। 3 দিন ধরে ভর্তি। আজকে বাবুর 5 দিন জ্বর, ঠান্ডা ছিল প্রচুর। পরে হাসপাতাল শরীরে পুরো র্যাশ উঠেছিল, পরে হাসপাতালে আসার পর এমনিতে ভর্তি করেছে আর কি। চিকিৎসা ভালো হয় নাই, ভালো করে নাই, হ্যাঁ সেই জন্য ঢাকা আছে। বাবুর প্রথমে জ্বর ছিল, পরে জ্বরের পর এই মুখে কি যেন উঠছে, পরে তাই দেখে ঢাকা নিয়ে আসছি। আনতে সারা গতর পুরে মাখাই গেছে। চিকিৎসকরা বলছেন 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তবে উদ্বেগের জায়গা আরও একটি, হাসপাতাল থেকে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার কদিন পরেই ফের অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। জেনারেলি মাস পিপলের সাথে মিশতে দিবে না, কারণ যেহেতু তার ইমিউনিটি ফ্রেশ, তার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে,
টনসিলাইটিস হতে পারে, আবার ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কান ইনফেকশন হতে পারে। পরবর্তীতে নিজের ইমিউনিটি ফিরে আসতে কিন্তু সময় লাগে 2 সপ্তাহ 3 সপ্তাহ। এদিকে দেশে টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি রয়েছে সেখানে টিকাদান কর্মসূচি জোরদার করছে সরকার। আমরা জেলা শহরে এবং আমাদের ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালেও আমরা এই হামের চিকিৎসা সুবিধা দিয়ে আমরা বাড়িয়েছি। এটা অতিরিক্ত কোনো ডোজ নয়, যারা পায় নাই তারাও দিচ্ছি, যারা পেয়েছে তাদেরকেও দিচ্ছি আমরা। শুধু ঢাকাতেই নয়, বরগুনা, রাজশাহী, খুলনা, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশে বেড়েছে রোগীর চাপ। বিশেষ করে কুমিল্লায় প্রতিদিনই আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে শিশু আসছে হাসপাতালে চিকিৎসা নিতে। সর্দি জ্বর কাশি ছিল প্রথমে, ওষুধ খাওয়ার পরে এগুলো গায়ে উঠছে। যে ইনজেকশনটা দিচ্ছে ওটা কোনো পরিবর্তন নাই, স্যারে বলছে ঢাকা নেওয়ার জন্য একবার। সারা দেশের এই মহামারী ঠেকাতে সচেতনতা আর সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা ছাড়া এই সংক্রমণ মোকাবিলা চ্যালেঞ্জিং বলছেন সংশ্লিষ্টরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু চিকুনগুনিয়া মোকাবিলায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক বলেন, জনগণ সচেতন না হলে সুফল মিলবে না। আর ঢাকা উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন, দলীয় প্রভাবে থামবে না খাল উদ্ধার অভিযান। এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আর আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তোলার উপর জোর দেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী। মশা নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া সর্বোচ্চ প্রস্তুতির কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। হাজারীবাগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, শহরে যত্রতত্র বর্জ্য ফেললে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা সম্ভব নয়। আগামী প্রজন্ম তাদেরকে যদি আমরা বাসযোগ্য ঢাকা রেখে যেতে চাই, তার জন্য আমাদের সচেতনতাটা, এবং আমাদের শুধু সচেতনতা নয়, আমাদের কার্যক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নাই। জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে 300 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য শহর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনগণের সচেতনতার উপর জোর দেন মন্ত্রী ও সিটি প্রশাসকেরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানান তিনি। এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের পাহাড় ও সমতলে বসবাসকারী সব সম্প্রদায়ের উৎসব বাংলাদেশের জাতীয় জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসব সমাজে শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা বহন করে এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। পোস্টে সরকার দেশের সব নাগরিকের সমান অধিকার, উন্নয়ন, নিরাপত্তা ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারেক রহমান। ভোরের সময় আরও থাকছে। ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ পদ নিয়ে বিতর্ক। বেদার উদ্দিনকে জোরপূর্বক পদত্যাগের পর অবৈধভাবে দায়িত্ব নেন নিয়ামুল। বিব্রত জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশের মধ্যে কার্যকারিতা হারিয়েছে ২০টি। বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্কারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগের বৈধতা না থাকায় ক্ষুব্ধ বিরোধী দল। বিশেষজ্ঞদের মতে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারিতে সংকট তৈরি হয়েছে, তাই যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তরের পথে হাঁটা উচিত। হাসান ওয়ালির প্রতিবেদন। সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ পর্যবেক্ষণে বিশেষ কমিটি গঠিত হয়। সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবদিনকে সভাপতি করে এতে সদস্য করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ ১৪ জন সংসদ সদস্যকে, যার ৩ জন বিরোধী দলের। কয়েক দফা বৈঠক শেষে সংসদে সংক্রান্ত প্রস্তাবনা উত্থাপিত হয়, যাতে ৯৮টি অধ্যাদেশ হুবহু ১৫টি সংশোধনী সহ উত্থাপনের সুপারিশ করা হয়। বাকি ২০টির ৪টি রহিতকরণ এবং ১৬টি এখনই বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করে বিশেষ কমিটি। বেশ কিছু পয়েন্টে নোট অব ডিসেন্ট দেয় বিরোধী দলের সদস্যরা। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। পরে ধারাবাহিকভাবে সংসদে বিল আকারে উত্থাপিত হতে থাকে এসব অধ্যাদেশ। সংসদ অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনে রূপান্তরের বাধ্যবাধকতায় দিনে ২ বেলা করে অধিবেশন বসতে শুরু করে। সবশেষ শুক্রবারও বসে অধিবেশন। এতে ১১৭টি অধ্যাদেশ ৯১টি বিলে পাশ হয়। ফলে ৪টি রহিতকরণ বিল এবং ১৬টি উত্থাপিত না হয় মোট ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারায়। বিল উত্থাপনকে ঘিরে তীব্র বিরোধিতা এবং ২ দফা ওয়াকআউট করে বিরোধী দল। তাদের অভিযোগ, রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করে পুরনো ফ্যাসিবাদে পথে হাঁটছে বিএনপি। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে, শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অনেক অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার, যাতে তৈরি হচ্ছে সংকট। তার মতে যাচাই বাছাই করেই এগুলো আইনে রূপান্তর হওয়া জরুরি। অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করার জন্য কমিটমেন্ট দিয়ে দেওয়ার কোনো দল ক্ষমতা আসে নাই। অন্তর্বর্তী সরকার তার মেয়াদের অল্প কয়েকদিন আগে সে মানবাধিকার কমিশন তৈরি করে গেছে। এটা তো সে না করলেও তখন পারত, নির্বাচিত সরকার হাতে রেখে দিতে পারত। প্রতি ৯ দিনে একটা অধ্যাদেশ ২০২৪-২৪, প্রতি ৪ দিনে একটা অধ্যাদেশ ২০২৫। এই অধ্যাদেশগুলো জাস্টিফাই ছাড়া ছেড়ে দেওয়া কোনোভাবে ঠিক হবে না। অল্প সময়ের ব্যবধানে বারবার সংসদ ওয়াকআউটকে ইতিবাচক মনে করেন না এই রাজনৈতিক বিশ্লেষক। জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সংসদের বাইরেও আলোচনা অব্যাহত রাখার তাগিদ তার। পার্লামেন্ট থেকে যে কোনো একটা ইস্যুতেই ওয়াকআউট করে ফেলা, এটা এত তাড়াতাড়ি খুব গুড ইমপ্রেশন দেয় না। বিরোধী দলের যে শুধু সংসদের কথায় প্রথমেই যে আলোচনা নিয়ে এটাকে একেবারে শেষ ধরে রাখতে হবে, তার কোনো মানে হয় না আমার দৃষ্টিতে। এটা তারা ব্যক্তিগতভাবে নেতা পর্যায়ে আলোচনা করতে পারে, যেটা হয় বিভিন্ন দেশে হয়, যে তারপরে সংসদে এই বিষয়ে আলোচনা হতে পারে। এটা আমাদের দুঃখ। তবে সংসদে তর্ক বিতর্ক ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। টেকসই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় সংসদকে আরো কার্যকর করা তাগিদ তাদের। আমরা প্রথম দিনে আশা করেছিলাম, আপনিও বলেছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল থেকে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে দলীয় মনোনয়ন পেতে শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উৎসব মুখর পরিবেশ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন মনোনয়ন প্রত্যাশীরা। বিএনপির মনোনয়ন পেতে সাবেক ছাত্রনেত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির প্রবীণ নেত্রীরাও এখন দৌড়ঝাঁপ করছেন। যোগ্য প্রার্থীর তালিকায় উঠে আসছে অনেক শিল্পীর নামও। সকালে দলীয় ফর্ম সংগ্রহ করেন সঙ্গীত শিল্পী কনক চাপা সহ আরও অনেকে। যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিগত সময়ে মাঠের ভূমিকা সবকিছু বিবেচনা করেই নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের। দল তাগিদের মনোনয়ন করবেন, তাগিদের পাশাপাশি মেধা এবং যোগ্যতা সবকিছু মিলে ইনশাল্লাহ আমি আশাবাদী। আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবে, আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। সংসদ নির্বাচনের মতোই সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করবে দলটি। কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আন্দোলন সংগ্রামে আগ্রহী ভূমিকা যারা রেখেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই
নিশ্চয়ই দল বাছাই করবে। রোববার শেষ হচ্ছে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম। 21 এপ্রিল জমাদানের শেষ সময় হলেও এরই মধ্যে জমা পড়েছে প্রায় 2 শতাধিকের বেশি ফর্ম। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে ছাড় দেবে না 11 দল, এমন হুঁশিয়ারি দিয়ে জামাত আমির বলছেন আবারও অধিকার পিষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন বিরোধী দলের নেতারা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে গণবিরোধী রূপ ধারণ করেছে সরকার। জামায়াত নেতারা বলছেন, যারা গণভোটের রায়ে আস্থা রাখেনি তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে। জনগণের ভোটকে যারা গ্রহণ করে নাই তারা জনগণের পক্ষের বন্ধু হইতে পারে নাই। অতএব গণভোট যারা আজকে গ্রহণ করলো না তারা কিন্তু ফ্যাসিস্ট সরকারের পথে যাত্রা করেছে। ক্ষমতায় আসার পরে তারা গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। কথায় বলে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে রাবণ হয়ে গিয়েছে, ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে গিয়েছে বর্তমান বিএনপির সরকার। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়ে তারা শুরু হয়েছে। জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সম্মেলনে অ্যাডভোকেট আতিকুর রহমানকে সভাপতি এবং লস্কর মোহাম্মদ তসলিমকে সেক্রেটারি করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের 75 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সরকার ওয়াদা লঙ্ঘন করেছে উল্লেখ করে জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামাত কর্মী সিরাজুল ইসলামকে দেখতে আসেন জামাত আমির। বলেন, সংসদের ভেতর ও বাইরে জারি রাখা হবে প্রতিবাদ। তিনি আরও বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমেই আদায় করা হবে জনগণের অধিকার। টেলিকম নীতিমালা সংশোধন করছে বর্তমান সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে সংশোধিত নীতিমালায় ব্যবসা সুরক্ষার দাবি জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, নীতিমালার মারপ্যাঁচে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক সহ সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে মোবাইল অপারেটরদের মূল প্রতিষ্ঠানকে। রাখা হয়েছে বাসাবাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগও। এতে ব্যবসা হারানোর শঙ্কায় দেশীয় উদ্যোক্তারা। শুভ খানের রিপোর্ট। অংশীজনদের নানা আপত্তির মধ্যেই গেল বছরের 22 সেপ্টেম্বর টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার, যেখানে টেলিকম খাতের সব লাইসেন্সকে 3 স্তরে নামিয়ে আনা হয়। তবে এই নীতিমালা প্রণয়ন নিয়ে আপত্তি তুলে সংশোধনের ঘোষণা দেয় ক্ষমতাসীন দল বিএনপি। গুরুতর সমস্যা রয়েছে যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। 65% বিদেশি বিনিয়োগের প্রতিষ্ঠানকে সব স্তরে ব্যবসার সুযোগ দেওয়া হয়েছে নীতিমালায়। অর্থাৎ গ্রাহক পর্যায়ে ব্যবসার পাশাপাশি মোবাইল অপারেটরের বিদেশি মালিকরা চাইলে টাওয়ার কিংবা ফাইবার নেটওয়ার্ক নির্মাণে বিনিয়োগ করতে পারবে। অথচ একই সুবিধা রাখা হয়নি দেশীয় উদ্যোক্তাদের জন্য। টাওয়ার কিংবা এনটিটিএন লাইসেন্সধারী দেশি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবল সহ আন্তর্জাতিক অন্যান্য পরিষেবা খাতে কোনো লাইসেন্স না দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। মোবাইল অপারেটর সবগুলোই হচ্ছে বিদেশি মালিকানাধীন, অর্থাৎ অপারেটর নিজে আসবে না, তার পেছনে যে কোম্পানিটি আছে তারা কিন্তু চাইলে পারে একটা ক্ষেত্রে অন্য নাম নিয়ে তারা আসতে পারে। ওনারা যদি ফাইবার টাওয়ার করতে পারেন তাহলে আসলে এনআইসিএসপির আসলে কোনো বিজনেস কেস থাকে না। ব্রডব্যান্ড সেবাদাতাদের দাবি, নীতিমালা অনুযায়ী বাসাবাড়িতেও ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ আছে মোবাইল অপারেটরদের। আমরা যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছি, আমরাই লাস্ট মাইলটা ফাইবার অপটিক দিয়ে দিতে পারবো, এটার সুনির্দিষ্টভাবে উল্লেখ চাচ্ছি। এমন প্রেক্ষাপটে যৌক্তিক সংস্কার চাই মোবাইল অপারেটররাও। হোলসেল রিভিউ না করে যেসব জায়গায় আসলে গ্যাপ আছে
এই গ্যাপগুলো মিট করাটা আসলে সবচেয়ে বড় সুবিধা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজ শুরু হয়েছে। তথ্য মন্ত্রণালয়, টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি মিলে আমরা একটা ক্লাস্টার করার উদ্যোগ নিয়েছি। তো সেই কারণে কথা হচ্ছিল, তখন ওনারা বললেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে আসছি, আমরা নীতিমালাটা পুনর্মূল্যায়ন করছি। খাত সংশ্লিষ্টদের তথ্য মতে টেলিকম খাতের ৮০% রাজস্ব মোবাইল অপারেটরদের দখলে, বাকি ২০% রাজস্ব ভাগাভাগি করে ব্রডব্যান্ড সেবাদাতা এবং অবকাঠামো খাতে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ পদ কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে মবের মাধ্যমে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন নিয়ামুল হক। পরে তিনি নিজেই সে পদে বসে যান, যা পুরোপুরি অবৈধ। তার এই পদে বসা নিয়ে উঠেছে প্রশ্ন, পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে ধূম্রজাল। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কাজী নিয়ামুল হক। অভিযোগ উঠেছে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বাইরে থেকে উত্তেজিত ছাত্র জনতাকে ডেকে মফ তৈরি করে তৎকালীন অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরে তিনি নিজেই নিজেকে অধ্যক্ষ ঘোষণা করে পদে বসে যান। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত কোনো অধ্যক্ষকে পদত্যাগের ২ মাস পূর্বে নোটিশ প্রদানের বিধান থাকলেও পূর্বের অধ্যক্ষকে যথাযথ প্রক্রিয়া মেনে পদত্যাগ করানো হয়নি। এছাড়া কোনো বিধিসম্মত কারণে অধ্যক্ষের পদ শূন্য হলে সেই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৬ মাসের বেশি থাকা যাবে না, এমন বিধানও রয়েছে। কিন্তু বর্তমান অধ্যক্ষ নিয়ামুল হক কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রায় ২১ মাস ধরে স্বপদে বহাল আছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না মন্তব্য করে সিটি কলেজে সাংবাদিক প্রবেশ নিষেধ বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM আমানুল্লাহ বলেন, সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হককে নিয়ে তারা নিজেরাও বিব্রত। উচ্চ আদালতের স্থিতি আদেশ থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, তবে তাকে শীঘ্রই অপসারণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরে বেশ কয়েকটা কলেজ নিয়ে বিব্রত, জাতীয় বিশ্ববিদ্যালয়, এর ভিতরে ঢাকা সিটি কলেজও একটা। 2বার গভর্নিং বডি চেঞ্জ করেছে, কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশনের কারণে, হাইকোর্টের একটা রায়ের কারণে এই জায়গাটাতে এখন এই মুহূর্তে ইন্টারভেনশনে যেতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সাথে আমাদের কথা হয়েছে, এটা আশা করা যায় যে খুব শীঘ্রই এটা একটা সমাধানের পথে যাবে। এদিকে প্রতিষ্ঠানটিতে এমন প্রশাসনিক অস্থিরতা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন বলে মত তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন। জামালপুরে খাল ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলাও থাকতে হয় মশারি বা কয়েল জ্বালিয়ে। দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস। পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন যানবাহন চালকরা। তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা। খোলা পাম্পের মালিকরা বলছেন, বেশিরভাগ বন্ধ পাম্পের প্রভাব পড়ছে। জ্বালানির কৃত্রিম সংকটের জন্য অসাধু চক্রকে দায়ী করছেন গ্রাহকরা। কাঠফাটা রোদ আর তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা এই অপেক্ষা জ্বালানি তেলের জন্য। ভোগান্তিতে পড়া চালকরা জানান, কেউ এসেছেন রাত ৩টায়, কারো অপেক্ষা ছাড়িয়েছে ৮ থেকে ১০ ঘন্টা। রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে করতে অনেকেরই ফুরিয়ে গেছে গাড়িতে থাকা অবশিষ্ট তেল। পাম্প কর্তৃপক্ষ বলছে, বন্ধ পাম্পের প্রভাব পড়েছে খোলা পাম্পে। ভোর 5টা বাজে দাঁড়াইছি, এখন 12টা বাজে। আরো কয় ঘন্টা লাগবে তা জানি না, আমরা ধারণা করতেছি আরো 5-7 ঘন্টা লাগবে যাইতে। 7 ঘন্টা আমি অন দ্য ওয়েতে, আমার তো ফ্যামিলি বাচ্চা আছে, তাই না? আমি সকালে নাস্তাও করি নাই, তাহলে মহিলারা কেন ভিআইপিদের সঙ্গে লাইন পাবে না? 3টা বাজে আসছি, রাত্রে হলো মশার কামড়, গাড়িতে এসি ছেড়ে বসে থাকা লাগছে। এখন আবার রৌদ্র, গাড়িতে এসি ছেড়ে বসে থাকা লাগে। তো আমার গাড়িতে যেই তেল আসলো পুরান তেল, সেইটাই পুড়ে ফেলাইছি, নতুন তেল পাইলাম না। যদি রেশনিং সিস্টেমটা ওইভাবে যদি গভর্নমেন্ট ট্যাকেল করে যদি সবগুলো পাম্পে ওইটা যদি ইমপ্লিমেন্ট করতে পারতো, তাহলে এই যে দীর্ঘ সারি গাড়ির, এটা হতো না।
শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র। ফেনীর 28টি পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তৈরি হয়েছে তীব্র সংকট। পাম্প মালিকদের দাবি, অকটেন পেট্রোল মিলছে চাহিদার অর্ধেকেরও কম। গাড়ি সিরিয়াল ধরে বইরেছে, তেল দেয় না, তেল নাই বলে। আমার নদীরাম পাম্পে কালকে ঘুরে গেছে, আজকে ঘুরে গেছে, তেল নাই। আজকে দেয় নাই, আগামীকালকে সকালে বলতে পারবো যে ডিপো থেকে তেল দিবে কিনা। চাহিদা অনুপাতে প্রতি পাম্পকে দিতেছে না। আজকে এক পাম্পকে দিলে আগামীকালকে আরেক পাম্পকে দিতেছে। খাগড়াছড়িতে ক্রমে তীব্র হচ্ছে জ্বালানি তেল সংকট। কোথাও কোথাও 2 থেকে 3 কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা। তেলটা অতি জরুরি ছিল, আমবাগানে গুটি আসছে, এরকম আমের গুটি আসছে, কিন্তু আমবাগানে স্প্রে করা অতীব জরুরি। বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে আমরা তেলের সংকটে দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই পারতেছি না। এদিকে অভিযোগ উঠেছে কিছু অসাধু চক্র এই সুযোগে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছে। এতে প্রকৃত ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। জ্বালানি তেল বিক্রিতে নজরদারি আরও বাড়ানোর দাবি যানবাহন চালক ও মালিকদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পাম তেল। বোতলজাত তেলের সঙ্গে গছিয়ে দেওয়া হচ্ছে অন্য পণ্য। আজ ব্যবসায়ীদের মূল্য সমন্বয় প্রস্তাব নিয়ে বৈঠক বসছে বাণিজ্য মন্ত্রণালয়। আরেক দফা দাম বৃদ্ধির আতঙ্কে ভোক্তা। সরকারের বেঁধে দেওয়া দাম 176 টাকা হলেও রাজধানীর কারওয়ান বাজারেই 1 লিটার খোলা সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে 184 টাকা। খোলা তেলে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। এমনি বোতল যাতে একটু চাপ আছে। আমার এখানে প্রতিদিন চাহিদা আছে 20 কার্টন 25 কার্টন, সেই জায়গায় যদি আমি 1 কার্টন পাই তাহলে আমি চলতে পারবো। মানুষ এখন ওই হাহাকার দেখে একটু বেশি পরিমাণ নেয়, যেমন যার দরকার 10 লিটার হেনা 20 লিটার, যার দরকার 5 লিটার হেনা 10 লিটার। তবে তীব্র সরবরাহ সংকটে পড়া ভোজ্য তেলের বাজারে বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বিক্রেতারা অন্য পণ্য কিনতে বাধ্য করছেন এমন অভিযোগ ক্রেতাদের। তবে এজন্য ডিলার ও কোম্পানির মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। কোম্পানি আমাদেরকে বলে যে আমার সয়াবিন তেল নিতে হলে 5 লিটার সরিষার তেল 1 কার্টন নিতে হবে, আর 1 কার্টন নিলে 1 পিস 5 লিটার নিতে হবে। চাহিদা অনুপাতে তেল একটু পাওয়া যাচ্ছে কম, মানে রিফ্রেশিং করতে একটু সময় লাগতেছে কোম্পানি বলতেছে। এমন বাজার বাস্তবতার মধ্যেও পাম তেল সরকার নির্ধারিত দামে বিক্রির কথা জানালেও ব্যবসায়ীরা জানান লিটারে 13 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর দাবিও রয়েছে তাদের, যা নিয়ে রোববার বৈঠকে বসার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের কানেক্টিভিটি উন্নয়নে কাজ করছে সরকার। কক্সবাজার রেল স্টেশন সহ বিভিন্ন রেল স্টেশন, বিমানবন্দর ও ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে, যা সরকারের প্রতিশ্রুতির অংশ। শনিবার বিকেলে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। জানান, দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহ পর্যটকদের উন্নত সেবা দিতে কাজ করছেন সংশ্লিষ্টরা। এর আগে আইকনিক রেল স্টেশনে ফ্রি ইন্টারনেট সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সবার জন্য ইন্টারনেট শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী ও উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী আমরা ঈদের আগেই আপনার বিভিন্ন জায়গায় কক্সবাজার স্টেশন ছাড়া বিভিন্ন এয়ারপোর্ট এবং ট্রেনে আমরা ফ্রি ওয়াইফাই দেওয়া শুরু করেছি, এবং এটা আপনার আমাদের কমিটমেন্টের পার্ট, এবং আমরা ইন্টারনেট সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। পরে শামীম রেজা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। শনিবার দুপুরে একটি দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দরবার ঘেরাওয়ের পর শুরু হয় ভাঙচুর, দেয়া হয় আগুন। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের শনিবার দুপুরে চালানো হয় এই হামলা। সম্প্রতি দরবারের অনুসারীদের উদ্দেশ্যে দেয়া শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ক্ষুব্ধ হন এলাকার কিছু মানুষ। এর জেরেই ঘটে হামলা ভাঙচুরের ঘটনা। চলে আসছে ছেলেবেলি 100-150, আমি ভ্যান দিয়ে আগে বাড়া নিকালে আমার ভ্যান কিন্তু বাড়ার দিচ্ছে না। এমন ভাবে আগুন ধরাচ্ছে যে চারিদিক থেকে আগুন ছিটায় পড়ছে। আমার বাড়ি একেবারে নিকটে। ভ্যানে এবং অটোতে কিছু লোক স্লোগান দিতে আসলো যে
শামীম বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিকেলের দিকে দরবার থেকে গুরুতর আহত অবস্থায় শামীম ও তার 2 অনুসারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শামীমের। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় সদর হাসপাতাল মর্গে। 20 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। আটক নেই, মামলার বিষয়ে আমরা তাদের আত্মীয় স্বজন, তার ভাই আছে এখানে, কি যেন ভদ্রলোকের নাম বলেন, উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, এই পাশেই থাকেন উনি, ওনার সাথে আমার কথা হয়েছে, ওনারা এজাহার দিবেন। ঘটনার পর এলাকায় দেখা গেছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, কুষ্টিয়া। সিলেটে নারীসহ 4 অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে অপহরণের শিকার 2 যুবক। শনিবার ভোরে যতরপুর এলাকা থেকে 2 নারীসহ 4 অপহরণকারীকে গ্রেফতার করে ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। পুলিশ জানায় 9 এপ্রিল মেন্দিবাগ এলাকা থেকে কৌশলে 2 তরুণকে সিএনজিতে তুলে নিয়ে একটি বাসায় নিয়ে জিম্মি করে চক্রটি। নির্যাতনের পর ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে লুট করে মোবাইল, অলংকার ও নগদ অর্থ। জামালপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে শিশুটিকে ডেকে নিয়ে যায় স্থানীয় অনিক। পরে তার খামারে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। বাসায় ফিরে বিষয়টি মাকে জানায় ভুক্তভোগী। জামালপুর জেনারেল হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। সদর থানায় মামলা করেন তার বাবা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত অনিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেকে নিয়ে যে তাকে মুরগির ফার্ম ঘর আছে, সে ঘরে নিয়ে গেছে। সে ঘরে নিয়ে তাকে অত্যাচার করছে। তার কঠিন শাস্তি চাই, বিচার চাই। ওই ছেলেরা আপন বাঁচতের মতো বিশ্বাস করতাম, কিন্তু এই বাঁচতে আমার এই কারবার করছে। আমার পরিবারও যা ঘটনা ঘটছে, আমি আর শাস্তি চাই। অভিযোগের প্রেক্ষিতে আমরা বিস্তারিত তদন্ত করি। থানায় মামলা রুজু হয়েছে এবং যে ভিকটিম তার প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করার জন্য পোশাকে এবং সাদা পোশাকে এবং ডিবি বেশ কয়েকটা টিম কাজ করছে। আশুলিয়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রকাশ্যে গুলির ঘটনায় পিস্তল ও গুলিসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় থেকে সিয়াম ও মিরাজ নামের 2 জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রুবেল নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে 7 এপ্রিল ভোরে আশুলিয়ার জামগড়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কয়েকজন মহড়া দেন। এ সময় তাদের মধ্যে একজনের ছোড়া গুলিতে পারভেজ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। ঠাকুরগাঁওয়ে আলাদা জায়গা থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পৌর শহরের সেনুয়া নদীর পাশে একটি গাছে যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরিচয় শনাক্ত করেন স্বজনরা। অন্যদিকে সালান্দর এলাকায় নিজ বাড়ি থেকে আদু নামে আরেকজনের মরদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিছানার চাদর দেখে নিহতের পরিচয় শনাক্ত করেন তার মা। পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় মুন্নিকে হত্যা করে পালিয়েছে স্বামী তারেক। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। নিজ সন্তানের নিতর দেহ দেখে কান্না থামছে না মায়ের। মস্তিষ্কবিহীন সেই মরদেহ, তবুও একটি বেডশিটের পরিচয়ে মা চিনে নেন মেয়েকে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের জিলঞ্জা ইউনিয়নের দক্ষিণ জানারগুনা এলাকায় ডোবা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখানে চাদর মুড়ানো একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ শাহেদা আক্তার মুন্নির মাথাছাড়া মরদেহটি উদ্ধার করে। তবে দীর্ঘ সময় তল্লাশি চালালেও বিচ্ছিন্ন মাথার খোঁজ মেলেনি। আমরা খুঁজে দেখতে যে কোথাও পুঁতে রাখছে কিনা, কোথাও ব্যাগে ট্যাগে রাখছে কিনা, ফেলাইছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এখন আমরা এই ধরনের কিছু পাই নাই। এরপরে পাশের জঙ্গলগুলোতে দেখতেছি।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রায় 5.5 বছর আগে মহেশখালীর শাহেদা আক্তার মুন্নির সঙ্গে সাইফুল ইসলাম তারেকের বিয়ে হয়। 5 মাস আগে সাইফুল দ্বিতীয় বিয়ে করলে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। স্বজনদের অভিযোগ, এর জেরে মুন্নিকে হত্যা করেন তার স্বামী। সবাই মিলে আমার বোনের মারধর করছে, মারধর করার পরে ওই লাস্টে কি করছে, মারার পরে তো মানে কি আর কোনো খোঁজ খবর পাই নাই ওর। বেডের ওখানেই মারা হয়েছে, মারার পরে বেডশিট সহ বিয়ে করে ওই পরিত্যক্ত একটা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম তারেক পলাতক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন ভোরময়। রোগীর চাপ বিবেচনায় চিকিৎসকদের আরও পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। শনিবার রাতে রাজধানীর উত্তরায় ক্রাউন প্লাজায় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন BPMC এর বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, রোগীর কাছে সৃষ্টিকর্তার পরে চিকিৎসকের অবস্থান, তাই এ পেশায় অনৈতিকতার কোনো সুযোগ নেই। বিষয়টি মনে রেখে চিকিৎসকদের সেবা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। আপনাদের এই যে একটা হসপিটালের সকল নাগরিক কিন্তু ছাত্র, আয়া, সুইপার, নার্সেস, ডাক্তার্স, above all the patients, they have to be given the best services from the doctors. আর এই বেস্ট সার্ভিসটা দিতে হলে কিন্তু মেডিকেল এথিক্সকে সামনে নিয়ে আসতে হবে। একটা ডাক্তার একটা রোগীর কাছে ইজ নেক্সট টু গড। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার বিকেলে শাক্যমুনি বৌদ্ধ বিহার কমপ্লেক্সে বিজু বৈশু সাংরাই উপলক্ষে মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে পার্বত্য অঞ্চলে অর্থনৈতিকভাবেও সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এ সময় পাহাড়ি জনপদকে নতুন রূপে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। অনুষ্ঠানে 3 জন উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 3 দিনের মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আইনমন্ত্রী। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে এই দেশের সাথে থাকতে হবে, এই দেশের পক্ষে কথা বলতে হবে। আমাদের পাহাড়, আমাদের পার্বত্য চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যের অপরূপ ভূমি। এই ভূমিকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে তোলার যথেষ্ট সুযোগ আছে আপনাদের। পার্বত্য চট্টগ্রাম এলাকায় যদি আমরা পর্যটনের অন্যতম একটা কেন্দ্র করতে পারি, আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে দেখা হবে না দলীয় দৃষ্টিভঙ্গি। এদিকে পরীক্ষায় নকল সহায়তা করলে দোষীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আগামী 27 এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। পরে পরিদর্শন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে যশোরে নতুন করে সচল হবে উন্নয়নের চাকা। বৈশ্বিক সংকটের মাঝে কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলেও জানান অনিন্দু ইসলাম অমিত। মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা তার জন্য আসলে মূলত প্রস্তুতি গ্রহণ করছি। ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে পারলেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় তিনি এ কথা বলেন। ভবিষ্যৎ জ্বালানি সংকট নিরসনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধ অবস্থায় কিভাবে দেশকে সুরক্ষিত রাখা যায়, বাংলাদেশের বর্ডারকে কিভাবে সুরক্ষিত রাখা যায়, এই প্রজেক্ট ওনারা করেছে। তো নিঃসন্দেহে এটি আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়, আনন্দের বিষয় যে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। সিলেটে কৃষকের হাট উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, দেশের বাজার থেকে মুছে দেয়া হবে সিন্ডিকেট।
বাজার ম্যানিপুলেট যারা করেন, হঠাৎ করে পণ্যের দাম লাফ দেয়, এটার এগেনস্টে এটা একটা কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কোনো দলীয় দৃষ্টিকোণ দেখা হবে না, কোনো ধর্ম বর্ণ দেখা হবে না, যার পাওয়ার যোগ্য তাকেই আমরা প্রদান করব। ঐতিহ্যবাহী সিল্ক শিল্পের আধুনিকায়ন ও হারানো গৌরব ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। রাজশাহীতে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রাজশাহী সিল্ক এটাকে কিভাবে আরো উন্নত করা যায়, আরও আধুনিকায়ন করা যায়, এই ব্যাপারে আমরা সচক্ষে দেখা এবং এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। সংঘবদ্ধ চক্র পরীক্ষায় নকলের সহায়তা করলে তাদেরকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা নিতে হবে, আমাদের এখানে যেন কোনো রকম আনফেয়ারনেস না হয়, পরীক্ষার ফলগুলো যেন আনডিস্টার্ব থাকে। সারা বাংলাদেশে চিঠি দিয়ে দেব যে পরীক্ষার সময় যেন বিদ্যুৎ বিভ্রাট না হয়, মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে দেওয়া হবে। টেকনিক্যাল রিজন হলে কিন্তু আপনার কোনো রিজনেবল রিজন থাকবে না, আর যদি কেউ ওই রিজনেবল রিজন করেন তাহলে বলবো চালাকি হচ্ছে, তখন ওইদিকেই কিন্তু আমার ধনুক যাবে বেশি। 1980 সালের একটা যে আইন পাল্টাচ্ছে সেখানে সংঘবদ্ধ চক্র যদি কোথাও নকলের সহযোগিতা করে তাদেরকেও আইনের আওতা আনতে হবে। আমরা চাই না অটো প্রমোশন হোক, আমরা চাই না বিনা মেধায় শুধু লেখাপড়া করবে সার্টিফিকেট, এটা আমরা চাই না। রাজুকের মতোই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ একটি আলাদা শক্তিশালী সংস্থা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজুকের মতো একটি ইনফ্রাস্ট্রাকচার আমাদের হবে, যেটা ঢাকাকে ওরা যেভাবে করে দেখে যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ যেটা হবে সেটাকে নারায়ণগঞ্জের মানুষজন ইভেন গভর্নমেন্টের সাপোর্ট নিয়ে ওইটাকে এইভাবে করে দেখা যাবে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। জাতীয় সংসদে প্রতিটি কথা ও বাক্য বিনিময়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে, প্রতিটা বাক্য বিনিময়, প্রতিটা কথাবার্তায়, কাজে কর্মে একজন মন্ত্রী কি করছেন, একজন এমপি সাহেব কি করতেছেন, ওনারা যদি স্বচ্ছ থাকে তাহলে নিচের দিকেও স্বচ্ছ থাকবে। দিনাজপুরের নবাবগঞ্জে আফতাবগঞ্জ থেকে চামুন্ডা পর্যন্ত 1 কিলোমিটার পাকা সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,48,00,000 টাকা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ডকে যুক্ত করে নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। শহরের ওপর চাপ কমাতে 1 সিটি 2 টাউন কনসেপ্টের সীমানা বাড়িয়ে 1255 বর্গ কিলোমিটার করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধিভুক্ত 170 বর্গ কিলোমিটারের বাইরে গিয়ে প্রথমবারের মতো উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া, হাটহাজারীর ফতেহাবাদ কাটিরহাট, রাঙ্গুনিয়ার কাপ্তাই গৌড়ন, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া এবং আনোয়ারাকে নিজেদের সীমানায় আনার পরিকল্পনা অনেকটা চূড়ান্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। 2022 সাল থেকে শুরু হওয়া মাস্টার প্ল্যান প্রণয়নে এবার নগরকে ছড়িয়ে দিতে যুক্ত করা হচ্ছে 6টি উপজেলাকে। মূল শহরটা যদি কর্ণফুলীর এই পারে থাকলেও ওই পারেও একটু নাগরিক সুবিধা দিয়ে একটি দ্বিতীয় নগর হবে, যেটা 1 সিটি 2 টাউন। নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অংশীজন সংস্থাগুলোকে এই প্রক্রিয়ায় সংযুক্ত করার পরামর্শ এই প্রকৌশলী নেতার। এটাকে ফলপ্রসূ করতে গেলে তার ক্যাপাসিটিকে বাড়াতে হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত 2টি স্যাটেলাইট টাউন গড়ে তোলা হবে। একই সঙ্গে থাকবে শিল্প কারখানা গড়ে তোলার আলাদা প্রকল্প। শহর কেন্দ্রিক যদি হয় তাহলে কিন্তু হবে না, ওই সমস্ত জায়গার মানুষ এই জায়গায় আসবে না। তো সুতরাং তাদেরকেও সেই সমস্ত ফ্যাসিলিটিস দিয়ে ওই সমস্ত জায়গায়
তৈরি করতে হবে। চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলের জন্য যেমন শহীদ ওয়াসিম ফ্লাইওভারে টোল দিতে হয়, তেমনি জেলার আনোয়ারা যেতে পতেঙ্গা টানেল, পটিয়া যেতে শাহ আমানত সেতু এবং বোয়ালখালীতে দিতে হয় কালুরঘাট সেতুর টোল। আর এই উপজেলাগুলোকে সংযুক্ত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে। শহরের মাঝখানে যদি নদী থাকে তাহলে দুপারে টোল নেওয়ার, দুই পারের জনসাধারণ থেকে টোল নেওয়ার কোনো আইন নাই, বিধান নাই। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ব্যাটিং চূড়ান্ত হলে চলতি বছরের ডিসেম্বরের আগে অনুমোদনের জন্য পাঠানো হবে এই মাস্টার প্ল্যান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইতিহাস বিকৃতকারীরা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার বিকেলে জিয়া স্মৃতি জাদুঘরে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, খাল খননের মাধ্যমে কৃষিকে জনপ্রিয় করে অর্থনৈতিক সম্পদে রূপান্তরিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রফেসর ডক্টর মোজাফফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন সহ দলীয় নেতাকর্মীরা। জামালপুরে মশার অস্বাভাবিক বিস্তারে অতিষ্ঠ জনজীবন। শহরের খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার না করায় বাড়ছে উপদ্রব। দিনের বেলায়ও থাকতে হয় মশারি টাঙিয়ে বা কয়েল জ্বালিয়ে। মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সামনে পরীক্ষা, কিন্তু মনোযোগ দেয়া যাচ্ছে না পড়ায়। মশার কামড়ে অতিষ্ঠ জীবন, কয়েল জ্বালিয়েও রক্ষা নেই। জামালপুর পৌরবাসীর দিনের বেলার চিত্র এটি, রাতেও একই দশা। মশার উপদ্রবে নাজেহাল, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ঘর। অনেকের চোখ ও নাকেও শুরু হয়েছে জ্বালাপোড়া। মশার উপদ্রব থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার আকুতি পৌরসভার বাসিন্দাদের। অতিরিক্ত মশার কামড়ে পড়ালেখা করা যায় না। কয়েল জ্বালানোর পরেও প্রচন্ড পরিমাণ মশা, বসেই থাকা যায় না। সবসময় যদি এরকম মশার কামড়াই তাহলে আমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবো না। এটার একটা সমাধান চাই। শহরের খাল, ড্রেন ও রাস্তাঘাট যেন ময়লা আবর্জনার স্তূপ। বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় জন্ম নেয় মশা। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা ভাইরাসজনিত রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। মশা অতিরিক্ত হয়ে গেছে, মানুষের ঘরে বাইরে থাকবার পাইতেছে না। রাত সন্ধ্যা নাগলে তো ঘরে বসাই যায় না। কোন সময় পরিষ্কার করে না, ডেঙ্গু হয়েছে। মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া এগুলো হতে পারে। আমাদের জামালপুরে ডেঙ্গুর ছড়ানোর একটা সম্ভাবনা বেশি। মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আমরা প্রতিনিয়তই মশার ওষুধ ছিটিয়ে যাচ্ছি। জনগণকে যেন মশায় উপদ্রবে কষ্ট না করতে হয় সেই ক্ষেত্রে পৌরসভা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মশা দ্বারা যেন জনগণ অতিষ্ঠ না হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। 53 বর্গ কিলোমিটারের পৌরসভার 12টি ওয়ার্ডে জনসংখ্যা 1,68,559 জন। সময় সংবাদ, জামালপুর। 14 বছরেও সন্ধান মেলেনি সিলেটের সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের। 2012 সালে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা। দ্রুত দিনারকে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার দাবি পরিবারের। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেটের রাজনীতিতে ইলিয়াস আলীর অনুসারী ছিলেন ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনার। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। 14 বছর পেরিয়ে গেলেও জীবিত না মৃত সে হদিস মেলেনি এখনো। সম্প্রতি গঠিত গুম কমিশন এ নিয়ে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে রাজপথের সহযোদ্ধারা সবার মাঝে এখনও তাকে খুঁজে বেড়ান। আমরা অবশ্যই আশায় বুক পেতে আছি 14টা বছর থেকে যে ওনারা আমাদের মধ্যে ফিরে আসবেন। প্রতিটি আন্দোলনে আমরা আমাদের প্রিয় দিনার ভাইকে মিস করি, আমাদের প্রিয় দিনার ভাইয়ের জন্য অপেক্ষা করি। জনাব ইলিয়াস আলী, আনসার আলী এবং জুনেদ আলীকে আমরা ফিরে পাবো, এই আশা এবং প্রত্যাশায় আমরা এখনও চেয়ে আছি। সময়ের সঙ্গে পাল্টেছে প্রেক্ষাপট, তবুও মেলেনি তার কোনো খোঁজ। এখনও তাকে ফিরে পাওয়ার আশায় স্বজনরা।
ছেলের ফিরে আসার আশায় দিনারের বাবা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন, কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি মারা যান। প্রিয় সন্তানের অপেক্ষায় এখনও তার মা। বিভিন্ন কর্মসূচিতে তার ভাইয়ের খোঁজ চান তার ছোট ভাই। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমরা ইফতেখার আহমদ দিনারকে ফেরত চাই এবং অক্ষত অবস্থায় ফেরত চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমার ভাইয়ের জন্য আমরা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার বোন। এখনো অ্যালবামে থাকা ছবির মাঝে খুঁজে বেড়ায় ভাইকে। পরিবারের পক্ষ থেকে বরাবরই অভিযোগ এসেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে সঠিক তদন্ত ও বিচার চান স্বজনরা। একটা কবর থাকলে সেই কবরে মানুষ গিয়ে তার আত্মীয়র জন্য মাগফিরাত কামনা করে। আমরা কি দোয়া করব আমরা বুঝতে পারি না। আমরা তো চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা একটা সুষ্ঠু তদন্ত পাবো এবং যারা আছে তারা এই শাস্তির আওতায় অবশ্যই আসবে, এগুলার কনফার্মেশন আমরা চাই। দিনারকে খোঁজের ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা দলীয় নেতাদের। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশের সেই বেছে বেছে মেধাবী নেতাদেরকেই খুন করেছে, গুম করেছে। আমরা আশা করছি যে ইফতেখার আহমদ দিনার আমাদের মধ্যে ফিরে আসবে। তবে মামলার অগ্রগতি নিয়ে কোনো তথ্য দিতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। 14 বছর আগের একটা জিডি আমাদের পেন্ডিং আছে এবং সেই জিডিটা ইফতেখার আহমেদ দিনারের গুম হওয়া সংক্রান্তে তার বোন অভিযোগ করেছিল। আমি তখন গুম কমিশন তদন্ত করছিলেন, তো যেহেতু গুম কমিশনের তদন্ত ছিল সেই জন্য আমরা আর এই বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করিনি। ইফতেখার আহমদ দিনার সিলেট মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছিলেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। বর্ষবরণ ঘিরে পার্বত্য জেলাগুলোতে চলছে নানা উৎসব। নদীতে ফুল বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছে তঞ্চগ্যা ও চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠানে ফুল বিজু। সে খবর জানাবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে হেফাজত সবুজের কাছে। বাংলা বছরকে বিদায় এবং বরণ উপলক্ষে পাহাড়ের যে 3 দিনব্যাপী যে আয়োজন থাকে তার প্রথম আয়োজন হলো ফুলবিজু। এই ফুলবিজুর মধ্য দিয়ে আসলে শুরু হচ্ছে পাহাড়ের যে বর্ষবরণের সকল আনুষ্ঠানিকতা। ফুলবিজুটা হচ্ছে যে এই দিনে পাহাড়ি সম্প্রদায় তাদের বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা গঙ্গা দেবী আছেন, গঙ্গা দেবীর আরাধনার জন্য তারা কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছেন এবং এই ফুল ভাসানোর মাধ্যমে তারা তাদের যে অতীতের যে দুঃখ গ্লানি ব্যর্থতা আছে তারা বিশ্বাস করেন যে তারা সেগুলো ভেসে যাবে এবং আগামী যে নববর্ষ আসবে সেই নববর্ষে তারা সুখ শান্তি এবং সমৃদ্ধির মাধ্যমে তারা পালন করতে পারবে। আরেকটি বিষয় বলে দিই যে 3 দিনব্যাপী যে উৎসব চলবে, আজকে হলো যে ফুলবিজু, এটা ফুলবিজু নামে সর্বাধিক পরিচিত। এরপরে আগামীকাল মূল বিজু এবং বাংলা নববর্ষ, সেদিন হলো যে আসলে গজ্জা বিজু হিসেবে বলা হয়ে থাকে। সেদিন আসলে এখানকার পাহাড়ি সম্প্রদায়ের মানুষ শুয়ে বসে বিশ্রাম করে দিনটি কাটিয়ে থাকেন। যে এখানকার যে আনুষ্ঠানিকতা তার মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে এখানে গঙ্গা দেবীর যে আরাধনা করে তারা হ্রদের পাশে ফুল রাখছেন। আসলে এর মাধ্যমেই তারা বিশ্বাস করেন যে তাদের যে এই গত বছরের যত ব্যর্থতা এবং গ্লানি আছে সেগুলো শেষ হবে এবং ধুয়ে মুছে যাবে এবং আগামী যে নতুন সময়টা আসবে, নতুন বর্ষ, সেই নতুন বর্ষে তারা সুখ এবং সমৃদ্ধির মাধ্যমে যাতে আসে সেই প্রত্যাশাটাই তারা আমাদের সাথে জানিয়েছিলেন। এখানে শুধু এই ঘাটে নয়, আপনারা রাঙ্গামাটির এখন যে কাপ্তাই হ্রদের যে কোনো অঞ্চলে আসলে গেলে দেখা যাবে যে এখানে সব ঘাটেই আসলে মানুষজন এখন এই ফুল ভাসানোর উৎসবে মিলিত হয়েছে। মূলত এর মাধ্যমে আজকের দিনের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়ে যাবে, কিন্তু এর পরে হলো যে বিজু, অর্থাৎ আমরা যে 30শে চৈত্র যে বিজু উদযাপন করা হবে সেদিন আসলে তারা সেখানে যেখানে মানুষের
মানুষের যে অবস্থান আছে তারা সেখানে এই বিজুর দিনে এখানকার যে সবচেয়ে প্রথম যে বিষয়টি আছে সেটা হলো যে পাজনের আতিথেয়তা। পাজন বলতে মূলত দেখা যাচ্ছে যে পাজনের বিষয়টি এখানে বিভিন্ন ধরনের পাহাড়ের যে সবজি থাকে বনজ সবজি সেগুলি দিয়ে আসলে আগামীকাল সবাইকে আপ্যায়ন করা হবে। এটা অনেকটা আসলে আমরা যদি বলতে চাই তাহলে সেটা হবে যে আমাদের এই ঈদের মতো অনেকটা, সেটা হলো যে কোনো বাড়িতে আপনি গেলে আপনাকে পাঁচজনের আতিথেয়তায় আসলে বরণ করে নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদে আসলে এখন ফুল ভাসছে। এখানে একটি বিষয় বলে দিই যে এই পাহাড়ের যে পাহাড়ি সম্প্রদায় আছেন তারা আসলে পরিবেশের দিকটাও মাথায় রেখেছেন। তারা দেখছেন যে সুন্দর কাপ্তাই হ্রদে কলা পাতার মাধ্যমে তারা ফুল ভাসাচ্ছেন। সেই ফুল ভাসানোর মাধ্যমে আসলে যাতে পরিবেশের কোনো বিরূপ প্রভাব না পড়ে। সময় আমরা দেখতে পারতাম যে এগুলি প্লাস্টিকের মাধ্যমে তারা এই ফুলগুলো ভাসাতেন, তবে ৩-৪ বছর যাবৎ তারা বলতে চাচ্ছেন যে হিসেবে কলা পাতায় তারা আসলে ফুল ভাসাচ্ছেন যাতে হ্রদের কোনো ধরনের ক্ষতি না হয়। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পাহাড়ের যে বৈশাখী উৎসবটি শুরু হয়েছে এই উৎসবটি আসলে মূলত 3 দিন ব্যাপী হলেও হলো যে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব দিয়ে, যেটি 17 এপ্রিল আমরা চিংলা এবং মারি স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের জলকেলির মাধ্যমে এই যে অনুষ্ঠানটি পাহাড়ের যে বর্ষবরণের যে অনুষ্ঠান সেটা সবচেয়ে আনুষ্ঠানিকতাটা শেষ হবে। তো রাঙ্গামাটিতে যে ফুল ভাসানো হচ্ছে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন যাব বান্দরবনে, সেখানকার পরিস্থিতি জানাবেন এনে জাকির। উৎসবের রঙে রঙিন পাহাড়ি জেলা বান্দরবান। বর্ষবরণকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে আমরা আছি সাঙ্গু নদীর চরে। এখানে ফুল বিজু উপলক্ষে তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষজন সাঙ্গু নদীতে ফুল বিসর্জন করছে। মূলত এই ফুল বিসর্জনের মধ্য দিয়ে তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজ বিকালেও রয়েছে তাদের বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যবাহী ঘিলা খেলা, যে এই খেলাটির মাধ্যমে তারা তাদের ঐতিহ্যকে তুলে ধরে এবং এরপর আগামীকালও রয়েছে তাদের নানা আনুষ্ঠানিকতা। জানিয়ে রাখি যে প্রতি বছরই 12 এপ্রিল এলে তঞ্চঙ্গা সম্প্রদায় এবং চাকমা সম্প্রদায়ের মানুষেরা সাঙ্গু নদীতে ফুল নিবেদন করেন। এই ফুল নিবেদনের মাধ্যমে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্ট ভুলে ধুয়ে মুছে যাবে এমনটাই প্রত্যাশা তাদের এবং এরপর কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এছাড়াও পার্বত্য জেলা বান্দরবানে 11টি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষজন বসবাস করে। তারা এই বর্ষবরণকে ঘিরে কিন্তু তাদের নানা আয়োজন রয়েছে। এক এক সম্প্রদায় কিন্তু এক এক উৎসব পালন করে থাকে। বলতে গেলে এই সময়টাতে উৎসবের নগরীতে পরিণত হয় পার্বত্য জেলা বান্দরবান। যেমন তঞ্চঙ্গা চাকমারা পালন করছে বিজু উৎসব, সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে তাদের এই উৎসব শুরু হয়েছে। এছাড়াও মারমারা পালন করে থাকে সাংগ্রাই উৎসব এবং ত্রিপুরারা পালন করে থাকে চাংক্রান উৎসব। এভাবে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বিভিন্ন নামে কিন্তু এই বর্ষবরণ উৎসব পালন করে থাকে। বিশেষ করে আগামী 1 সপ্তাহ ব্যাপী কিন্তু পার্বত্য জেলা বান্দরবানে এই উৎসবের আমেজ বিরাজ করবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন বিভিন্ন নামে তাদের এই উৎসব পালন করে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফুল বিজু, তঞ্চঙ্গা সম্প্রদায়ের ফুল বিজু অনুষ্ঠান পালনের জন্য সাঙ্গু নদীর তীরে বিভিন্ন বয়সী মানুষজন, শিশু, বয়স্ক, নারী, পুরুষ সবাই তারা এসেছেন এবং তারা তাদের যে বিশ্বাস যে এই সাঙ্গু নদীতে তারা জলদেবীর উদ্দেশ্যে তাদের এই ফুল নিবেদন করছেন এবং তাদের যত পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্ট রয়েছে সেটি তারা এই ফুল বিসর্জনের মধ্য দিয়ে তারা ভাসিয়ে দিচ্ছেন নদীতে এবং তাদের আগামী যে দিনগুলো সেই দিনগুলো সুন্দরভাবে কাটবে এবং তারা রোগমুক্ত, জরাজীর্ণ মুক্ত সুন্দর একটি সমাজ গড়ে উঠবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো আজকে সকালে তাদের এই ফুল বিসর্জন এবং বিকালে রয়েছে তাদের আরো আনুষ্ঠানিকতা, ঐতিহ্যবাহী ঘিলা খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকাল কিন্তু বর্ষবরণ উপলক্ষে বান্দরবানে সাংগ্রাই উৎসবের র্যালি রয়েছে। এই র্যালির মাধ্যমে সাংগ্রাই উৎসব শুরু হবে, সেটি মারমা সম্প্রদায় পালন করে থাকে এবং সেটি একটি ঐতিহ্যবাহী উৎসব পার্বত্য জেলা বান্দরবানের জন্য। বিশেষ করে মারমাদের যে
জলকেলি উৎসব রয়েছে, এটি খুবই প্রসিদ্ধ। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে এই নববর্ষ বর্ষবরণকে ঘিরে কিন্তু পাহাড়ের যে উৎসবগুলি হয় সেই উৎসব দেখতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ভিড় করে এবং পর্যটন নগরী হওয়ায় পর্যটকরাও কিন্তু এই জেলায় এসে তাদের এই উৎসবগুলি উপভোগ করে। জানিয়ে রাখি যে কি বাঙালিরা শুধুমাত্র নববর্ষ 14ই এপ্রিল নববর্ষ পালন করলেও পাহাড়ে কিন্তু তার 2 দিন আগে থেকে এই উৎসব শুরু হয়ে যায়। বিশেষ করে তারা পুরাতন বছরকে বিদায় জানাতে যে উৎসব আয়োজন করে এবং নতুন বছরকে বরণ করে নিতেও তাদের কিন্তু একইভাবে উৎসব রয়েছে। তো আজকে যে ফুল বিজু, এই ফুল বিজুর মাধ্যমে এই জলদেবীকে তারা এই ফুল উৎসর্গ করছে। তাদের যে প্রত্যাশা, তাদের যে চাওয়া, আগামী দিনগুলোতে নতুন বছরে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া পূরণের জন্য তারা কিন্তু এই ফুল বিসর্জনের মাধ্যমে কিন্তু আজকের এই ফুল বিজু অনুষ্ঠান পালন করছে। তো 3 দিন ব্যাপী তাদের এই নানা আনুষ্ঠানিকতা কিন্তু তারা পালন করবে। এরপরে মারমারাও কিন্তু পালন করবে। এছাড়া অন্য যে সম্প্রদায়গুলো রয়েছে তারাও কিন্তু বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে 3 দিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করবে এবং উৎসবের নগরীতে পরিণত হবে পার্বত্য জেলা বান্দরবান। এবং আগামী 3 দিন ব্যাপী কিন্তু এখানে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন উৎসব পালন করবে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের সবশেষ খবর। এখন আমরা চলে যাব খাগড়াছড়িতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জিতেন বড়ুয়া। আমি এখন অবস্থান করছি খাগড়াছড়ি চেঙ্গি নদীতে। চেঙ্গি নদীতে ফুল দিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে পূজা করার মধ্য দিয়ে চাকমা জনগোষ্ঠীর অন্যতম ধর্মীয় এবং সামাজিক উৎসব বিজুর শুভ সূচনা হয়েছে। ভোর হতে না হতেই খাগড়াছড়ির বিভিন্ন চাকমা সম্প্রদায়ের বিভিন্ন তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা এবং বয়োবৃদ্ধরা চেঙ্গি নদীতে আসে এবং ফুল দিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে পূজা দিয়ে থাকে। এখানে কথিত আছে বছরের শেষ দিনে পূজা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে পুরনো দিনের বিভিন্ন ব্যর্থতা গ্লানি সেটা নদীতে ভাসিয়ে দিয়ে এবং নতুন সূর্যোদয়ের সাথে সাথে তাদের জীবন যেন আগামীর ভবিষ্যৎ পূর্ণতা পায়, সে উদ্দেশ্যেই এই মা গঙ্গার উদ্দেশ্যে ফুল দিয়ে পূজা করে থাকে। এর আগে সকালবেলা যখন সূর্যের আলো ফুটেনি তখন বিভিন্ন পাড়ায় পাহাড়ি তরুণ তরুণীরা এবং শিশু কিশোররা, বিশেষ করে আজকের দিনে চাকমা সম্প্রদায়ের শিশু কিশোর এবং তরুণ তরুণীরা বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করে এবং ফুল সংগ্রহ করে নিয়ে এসে তারা চেঙ্গি নদীতে ফুল দিয়ে মা গঙ্গার উদ্দেশ্যে পূজা করে এবং পরবর্তীতে বুদ্ধ পূজা করে ঘর দুয়ারে ফুলের মালা গাঁথিয়ে আমার সাজিয়ে রাখে, গোয়াল ঘরেও ফুল দেয় এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম করে এবং স্নান করায়। আজকের এই ফুল বিজুর দিনে মূলত পাহাড়ি সম্প্রদায় তাদের পুরানো দিনের যে ব্যর্থতা গ্লানিগুলো আছে সেগুলা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন পুরানো দিনের ব্যর্থতার গ্লানি তারা ভুলে যেতে চায়। নতুন সূর্যোদয়ের আলোয় তারা তাদের ভবিষ্যৎ জীবনটাকে পরিপূর্ণতা লাভ করতে চায় এবং তারা আজকের এই ফুল ভাসিয়ে দিয়ে তারা নদীর পানিতে স্নান করে। আজকের এই দিনটাতে তারা স্মরণ করে পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি প্রক্রিয়া যেন স্থিতি থাকে। তারা আশা করে পাহাড়ে পরিপূর্ণ শান্তি লাভ করে যেন পাহাড়ি বাঙালি সকলে মিলে শান্তিতে বসবাস করতে পারে। আর আগামীকাল হচ্ছে চাকমা সম্প্রদায়ের মূল বিজু, অর্থাৎ এই দিনে তারা পাচন রান্না করে বিভিন্ন সবজি দিয়ে, প্রায় 22 পটের অধিক সবজি দিয়ে তারা পাচন তৈরি করে। এই পাচন তারা এই পাচন 22 পদের সবজি দিয়ে পাচন তৈরি করে। এই পাচন তারা অতিথিদের আপ্যায়ন করে থাকে এবং আগামীকাল হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের ফুল বিজু। ত্রিপুরা সম্প্রদায়ও নদীতে ফুল এবং তাদের তৈরি কাপড় ভাসিয়ে দিয়ে থাকে।
মূলত চাকমা সম্প্রদায় আগামীকাল তাদের মূল বিজু পালন করবে। এই মূল বিজু পালনের মধ্য দিয়ে তারা পাহাড়ে শান্তি এবং সম্প্রীতির বন্ধন রচিত করতে পারবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্ষবরণ উদযাপনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম পার্বত্য 3 জেলায়। ভোরের সময় আরও থাকছে। ইস্টার যুদ্ধবিরতির আগেই রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত অন্তত 8, আহত 30। জ্বালানি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, দুই দেশের 350 বন্দি বিনিময়। চলতি মাসের শুরুতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে হাওর অঞ্চলে বোরো ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অপরিকল্পিত হাওর ব্যবস্থাপনার কারণে পানিতে নষ্ট হয়েছে শত শত হেক্টর জমির ফসল। এমন পরিস্থিতিতে মহাপরিকল্পনার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। সুনামগঞ্জ ও হবিগঞ্জের হাওর অঞ্চল ঘুরে এসে নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের দেখার হাওর সংলগ্ন এলাকার বাসিন্দা নূর আহমদ। হাওরে থাকা তার বছরের একমাত্র ফসল বোরো ধান এখন পানির নিচে, সর্বস্ব হারিয়ে এখন সে দিশেহারা। বিস্তীর্ণ হাওরে তলিয়ে আছে হেক্টরের পর হেক্টর বোরো ধান। নিরুপায় হয়ে কৃষক কাঁচা ধান কেটে নিচ্ছেন গবাদি পশুর জন্য। বছরে কোটি কোটি টাকা ব্যয় করে হাওর ব্যবস্থাপনায় তেমন কোনো টেকসই সমাধান আসছে না। ফলে প্রতি বছরই হাওরবাসী এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তি চাচ্ছেন হাওরবাসী। আমরা প্রশাসনের কাছে জানাইছি, ওনার ডিসি মহোদয়রে জানাইছি, এমপি সাহেবরে জানাইছি, জানানির পরও আমরা কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা হয়েছে না। আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতি তো পোষণ হবে না। ওখান যেহেতু গরু খাইতেছে যতটুকু খায় আর কি, আমরা ওই জন্য কাটতেছি। পানির তলে গেছি কি 10-15 দিন পরে কাটলাম নি, অন্য ধান কাটতে না, পানির তলে কাঁচা তারা ধান কাটছি। সাম্প্রতিক বৃষ্টিতে দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর, ছায়ার হাওর, হাসির হাওর সহ সুনামগঞ্জের 12 উপজেলার অর্ধশতাধিক হাওরের 189 হেক্টর জমি ডুবে গেছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় বিপাকে পড়েছেন কৃষক। সংকট সমাধানের দাবিতে মানববন্ধনও করেছেন হাওরবাসী। ভৈরব পর্যন্ত যদি খনন না করা হয়, ক্যাপিটাল ড্রেজিং না হয়, তাহলে এটা কার্যকর হবে না। এদিকে নিজ খরচে পাম্প বসিয়ে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন অনেকে। তাতে যে খরচ হচ্ছে ফসল ঘরে তুলে তা মেটানো সম্ভব নয় বলে জানান জমির মালিকেরা। আর আবহাওয়া অফিস দিচ্ছে আরো দুঃসংবাদ। কিছু ধান পাওয়ার জন্য, কিছু রক্ষা করার জন্য ওই আমরা উদ্যোগী নিয়ে নিজ উদ্যোগে আমরা এই ফার্মগুলো লাগাইছি। মার্চ, এপ্রিল, মে মাস প্রি মনসুন সিজন আমরা বলি। এই সিজনে কিন্তু কালবৈশাখী যেটা আমরা বলি বজ্রঝড়, তো এইটা এই সিজনের জন্য স্বাভাবিক। স্থানীয় কৃষকেরা দীর্ঘদিন ধরে হাওরের গুরুত্বপূর্ণ স্থানে স্লুইস গেট স্থাপন ও পানি নিষ্কাশনের জন্য খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড শুনালেন ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে আমাদের এই সমীক্ষাতে আমাদের নদী ড্রেজিং, 19 নদী ড্রেজিং, খাল খনন, স্থায়ী বাঁধ, তারপর আমাদের যে নদী প্রতিরক্ষামূলক কাজ, তারপর বিভিন্ন নিষ্কাশন অবকাঠামো, তারপর আমাদের বিভিন্ন প্লেস প্ল্যাটফর্ম, এই ধরনের অবকাঠামোগুলো আমরা এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে পানির চাপে বাঁধ ভেঙে হুগলি হাওর ও লাখাই উপজেলার মাদনা হাওরে বাঁধ উপচে অন্তত 500 হেক্টর বোরো ধান তলিয়ে যায়। পরে স্থানীয় কৃষকেরা রাতভর পরিশ্রম করে অস্থায়ী বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করেন। 2017 সালে বন্যায় সুনামগঞ্জের হাওরের ধান ঘরে তুলতে পারেননি হাওরবাসী। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে 2017 সালে সুনামগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের 15 কর্মকর্তা এবং 46 ঠিকাদার সহ 100টি জনকে অভিযুক্ত করে মামলা করে দুদক। ইকরামুল কবির, সময় সংবাদ। স্বাধীনতার 55 বছরেও খনন হয়নি মৌলভীবাজারের পাবন নদী। বর্ষায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পলি জমে নদী ভরাট হয়ে গেছে। এতে নাব্যতা হারিয়ে বর্ষায় বাঁধ ভেঙে সৃষ্টি হচ্ছে বন্যা। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর সমীক্ষার পর বলা যাবে খননের প্রয়োজনীয়তা। শাহ আলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট।
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী মনু প্রতি বর্ষায় উজান থেকে আসা পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। খনন না হওয়ায় বিভিন্ন জায়গায় জেগেছে চর। এতে প্রতি বর্ষায় নদীর পানি প্রতিরক্ষা বাঁধ ভেঙে জেলা সদর সহ রাজনগর ও কুলাউড়া উপজেলা প্লাবিত হয়। পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান। নদী ভরে গেছে, নদীর বুক ভরে উঁচু হয়ে গেছে। একমাত্র পথ এখন নদীকে ড্রেজিং করতে হবে। যখন বর্ষার সিজন আসে আমরা আতঙ্কের মধ্যে থাকি, এই শহরবাসী আতঙ্কের মধ্যে থাকে, নদী তীরের মানুষজন আতঙ্কে থাকে কখন বন্যা হয়ে যায়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি নদীটি যেন খনন করা হয়। ভারতের সঙ্গে কথা বলে দ্রুতই খনন কাজ জরুরি বলে জানিয়েছেন পরিবেশবাদী সংগঠকরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে নদী সমীক্ষায় খননের প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। খনন খুবই প্রয়োজন এবং আমরা মনে করি এই খনন যদি আমরা করতে না পারি তাহলে এই যে বন্যা থেকে কখনো এই অঞ্চল মুক্ত হবে না। বর্তমানে আমাদের পরিকল্পনায় নদী খননের বিষয়টা নাই, তবে এটা যদি আমরা বিস্তারিত সমীক্ষা করার পরে যদি খনন যদি ফিজিবল হয় সেক্ষেত্রে হয়তো আমার পরবর্তীতে একটা প্রকল্প নিয়ে এটা খননের ব্যবস্থা করা যেতে পারে। মনু নদী ভারতের ত্রিপুরার ৭২ কিলোমিটার পথ অতিক্রম করে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর সঙ্গে মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সুনামগঞ্জে বাড়ছে হামের প্রকোপ। সদর হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে এখন পর্যন্ত ১২ জন চিকিৎসা নিয়েছেন। ৩৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি আছি এই সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে। এই ডায়রিয়া ওয়ার্ডটিতেই মূলত হামে আক্রান্ত শিশুদের আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং আমি এখানে কথা বলেছিলাম এখানকার নার্স এবং রোগীর অভিভাবকদের সাথে। তারা জানিয়েছেন যে এই হামের উপসর্গ নিয়ে তারা শুরুতে প্রথমে হাসপাতালে ভর্তি হন, তারপরে হামের নমুনা পরীক্ষার পরপরই নিশ্চিত হতে পারেন যে তারা হামে আক্রান্ত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়রিয়া ওয়ার্ডের ৫১৮ নম্বর কক্ষটি আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এই কক্ষটিতে আসলে এখন পর্যন্ত আমার ৪ জন এবং পাশের কক্ষে ৪ জন, মোট ৮ জন রোগী এখানে শিশু রোগী ভর্তি আছে এবং তাদের প্রত্যেকেরই বয়স ১ বছর থেকে ৫ বছরের মধ্যে। আমরা যদি বলি যে সুনামগঞ্জ সদর উপজেলায় এই সদর হাসপাতালে এই মুহূর্তে ৮ জন এবং জগন্নাথপুর হাসপাতালে ৮ জন সহ মোট ২৫ থেকে ৩০ জন রোগী সারা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালে ভর্তি আছেন এবং এই রোগীদের মধ্যে সবচেয়ে জটিল যারা, অর্থাৎ যাদের জটিলতা বেশি, অর্থাৎ শ্বাসকষ্টজনিত বা অন্যান্য জটিলতা বেশি, সেই জটিল রোগীদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় সিলেট শামসুদ্দিন মেডিকেল কলেজ শামসুদ্দিন হাসপাতালে। আমরা কথা বলেছিলাম এখানকার ডাক্তারদের সাথে। তারা জানিয়েছেন যে এই মুহূর্তে সুনামগঞ্জে আসলে ঋতু পরিবর্তনের একটা মৌসুম চলছে, অর্থাৎ শীতকাল গিয়ে এখন গরমের মধ্যে মানুষ প্রবেশ করছে এবং এই যে ওয়েদার চেঞ্জ এবং আবহাওয়াজনিত কারণে আমরা এখানে শিশু রোগীর সংখ্যা প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে এবং সেই রোগী থেকেই বেছে বেছে তারা নমুনা পরীক্ষা করার জন্য ঢাকা পাঠাচ্ছেন এবং ঢাকা থেকে পরীক্ষার পর নিশ্চিত হওয়ার পরে তারা বলতে পারছেন যে কোন রোগী হাম এবং কোন শিশুটি হামে আক্রান্ত হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার রোগীদের সাথে। তারা জানিয়েছেন যে এই যে সর্দি, জ্বর এবং কাশির মতো এবং শরীরে অনেক সময় ঘামাচি বা ফুসকার মতো উপসর্গ নিয়ে অনেক শিশুরাই এই হাসপাতালে ভর্তি হন এবং তখন তাদের কাছ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে এবং সেটা ঢাকায় প্রেরণ করে। আপনি জানেন যে সুনামগঞ্জে হাম পরীক্ষা বা সিলেটে হাম পরীক্ষার জন্য কোনো ধরনের ল্যাবরেটরি বা উন্নত মানের কোনো ব্যবস্থা না থাকার কারণে প্রতিটি হামের রুগীকে আপনার ঢাকা থেকে সোয়াব পরীক্ষা করে হামের রুগী নিশ্চিত করতে হয় এবং আমরা কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে সুনামগঞ্জের জেলার যে হাম পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা অচিরেই টিকাদান কর্মসূচি শুরু করবেন। তো এখন পর্যন্ত সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তো এই ছিল সুনামগঞ্জের সদর হাসপাতাল থেকে হামের আক্রান্ত শিশুদের সবশেষ খবর। হামের প্রাদুর্ভাবের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সুনামগঞ্জ সদরে। ৪ দফা সময় বাড়িয়েও শেষ হয়নি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেতুর নির্মাণ কাজ, যার ব্যয় ধরা হয়েছে ৩ কোটি টাকা। এতে দুর্ভোগ কমছে না স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রডগুলোতে মরিচা পড়ে কমছে কার্যক্ষমতা। তবে আসন্ন বর্ষার আগে বন্ধ থাকা কাজ শুরুর আশ্বাস উপজেলা প্রকৌশলীর। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
প্রায় 3.5 কোটি টাকার এই সেতুর নির্মাণ কাজ 1 বছরে শেষ হওয়ার কথা থাকলেও ঝুলে আছে 5 বছর ধরে। বছরের পর বছর ফেলে রাখায় সেতুর রডগুলোতে ধরেছে মরিচা, কমছে কার্যক্ষমতা। ময়মনসিংহের ত্রিশাল ও ফুলবাড়িয়া উপজেলার যোগাযোগ সহজ করতে 5 বছর আগে ফুলবাড়িয়ার চৌদার ছাগলছিড়া এলাকায় আখালিয়া নদীর পাশে ছাগলছিড়া খালের ওপর একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2022 সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 4 দফা সময় বাড়িয়েও নির্মাণ কাজ আটকে আছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় পাশের ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়েই চলাচল করতে হচ্ছে অন্তত 6 গ্রামের মানুষকে। নিত্যপণ্য ও কৃষিপণ্য পরিবহন এমনকি রোগীদের হাসপাতালে নিতেও বিকল্প পথে ঘুরে যেতে হয় 5 থেকে 7 কিলোমিটার। একটি সেতুর অভাবে গ্রামবাসীর দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। এখন তাদের একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই সেতুর কাজ আর কবে মিলবে দুর্ভোগ থেকে মুক্তি? এই ব্রিজের কারণে আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না স্কুলে, বর্ষা সিজনে ছেলেমেয়েদের পার হইতে কষ্ট হয়। কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সলসাতরে আঙ্গার বাইলবাট্টা দিয়ে চলে যায়। ইঞ্জিনিয়ার অফিসে একই কথা যে দ্রুত গতিতে হবে কবে, এলাকার মানুষ সেটা জানতে চায়। তবে আশার কথা শুনিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এলজিডির উপজেলা প্রকৌশলী জানান 1 মাসের মধ্যে আবারও শুরু হবে সেতুর নির্মাণ কাজ। বন্ধ থাকা এই কাজটি পুনরায় চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের ঠিকাদারের সাথে যোগাযোগ হয়েছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা কাজটা শুরু করতে পারব। এলজিডির তথ্য মতে 2020 সালের ডিসেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে 3 কোটি 42 লাখ টাকা ব্যয়ে 60 মিটারের সেতুটি নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। ওবায়দুল হক, সমিতির কেন্দ্রে পাকিস্তান। বৈশ্বিক সংকট নিরসনের মধ্যস্থতা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন রূপ নিচ্ছে ইতিবাচক মনোভাবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক শক্ত অবস্থান দেখিয়েছে পাকিস্তান। রাতারাতি আন্তর্জাতিক মহলের দৃষ্টি নেমে আসে ইসলামাবাদে, যা বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি নাটকীয়ভাবে বদলে দিয়েছে। কূটনৈতিক এ তৎপরতা পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর নেতিবাচক ধারণা বদলে দিচ্ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের প্রতিবেদনে উঠে আসে এমন সব তথ্য। প্রতিবেদন অনুযায়ী গেল মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে 90% মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70%-এর বেশি মানুষ পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। পাকিস্তানের প্রতি বিশ্বের নেতিবাচক মনোভাবের পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। সমালোচকদের মতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, আফগানিস্তানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক বিশ্বাসযোগ্যতার অভাব এর প্রধান কারণ। পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশটির নিরপেক্ষতা নিয়েও জনমনে বড় ধরনের প্রশ্ন ওঠে। দেশটির প্রতি এমন নেতিবাচক মনোভাব যুক্তরাষ্ট্র, ভারত এবং খুদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে সামাজিক মাধ্যমে এখন থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি বেশ জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সম্মানিত উদ্যোগের প্রশংসা করছে। বৈশ্বিক এ সংকটে এখন বিশ্বের নজর ইসলামাবাদের দিকে। এর মাধ্যমে পাকিস্তান বিশ্বমঞ্চে নিজেদের ভাবমূর্তি বদলে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য